প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে ক্যালভিনের মিতব্যয়ী যে তারের সাইজ সেই সূত্র সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা এখানে লিখেছি। আমরা সমস্যাটা সমাধান করব। তার পূর্বে তোমরা যারা ক্যালভিনের মিতব্যয়ী কন্ডাক্টর যে সাইজ সেটা যদি কিভাবে বের করতে হয় বা সেটা বের করার যে ফর্মুলাটা কি সেটা তোমরা যদি না জানো, অবশ্যই তোমরা সেটা দেখে তারপরে সমস্যাটার সমাধান দেখার চেষ্টা করবে। তাহলে চলো আমরা সমস্যায় চলে যাই। সমস্যাতে কি বলা হয়েছে, 1 কিলোমিটার দীর্ঘ 2 তার বিশিষ্ট পরিবাহী লাইনে বছরে সরবরাহকৃত কারেন্টের পরিমাণ 200 এম্পিয়ার। প্রতি মিটারে সংস্থাপন খরচ ব্যয় 200 এ প্লাস 20 টাকা, যেখানে এ হলো বর্গ সেন্টিমিটারে। প্রতি একক বিদ্যুৎ শক্তির মূল্য 2.05 টাকা এবং সুদ ও অবচয়জনিত চার্জ হবে 15%। এটা কিন্তু বাৎসরিক। পরিবাহীর আপেক্ষিক রোধ অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্স তার মান কত, 2.75 × 10⁶ ওহম মিটার ওহম সেন্টিমিটার হলে পরিবাহীর সাশ্রয়ী প্রস্থচ্ছেদের নির্ণয় করা। তো সাশ্রয়ী প্রস্থচ্ছেদ বলতে হচ্ছে পরিবাহীর মানে কি পরিমাণ যদি আমরা এরিয়া তৈরি করি সেই এরিয়াটা বাই করতে হবে। অর্থাৎ কি পরিমাণ এরিয়া তৈরি করলে সেখান দিয়ে আমার বিদ্যুৎ ট্রান্সমিশনের জন্য সবচেয়ে সাশ্রয়ী হবে, এই ফর্মুলাটা কিন্তু ক্যালভিন দিয়েছিলেন। তাহলে চলো আমরা মূলত এই প্রশ্নটাতে কি বলা হয়েছে এবং কিভাবে আমরা এই প্রশ্নের সলিউশন করব ধাপে ধাপে আগানোর চেষ্টা করি। প্রথমে আসো কি কি দেওয়া আছে আমরা সেগুলো লিখব। শিক্ষার্থীরা, এখানে প্রথমে বলা হয়েছে যে 2 তার বিশিষ্ট কোন একটা পরিবাহী লাইন যার কারেন্টের পরিমাণ কত, 100 এম্পিয়ার। তাহলে আমি এখানে লিখতেই পারি দেয়া আছে কি দেওয়া আছে, I equals to 200 এম্পিয়ার, এটুকু আমি লিখতে পারি। এরপর দেখো এখানে বলছে প্রতি মিটারে সংস্থাপন খরচ 200 এ, এইটুকু আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। 200 এ প্লাস 20, এটা কিন্তু একটা সংস্থাপন খরচ। সংস্থাপন খরচ মানে আমি 1 মিটার যে ট্রান্সমিশন লাইন, সে 1 মিটার ট্রান্সমিশন লাইন তৈরি করতে সংস্থাপন করতে আমার কি পরিমাণ খরচ হয়েছে, এটা কিন্তু তার ফর্মুলা। তো শিক্ষার্থী একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু 2টা পার্ট থাকে। সংস্থাপন ব্যয়ের মধ্যে কয়টা পার্ট থাকে, সাধারণত 2টা পার্ট থাকে। এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই পার্টটা বলা হয় কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট আরেকটা হচ্ছে স্থির। স্থির মানে হচ্ছে এই পার্টে কোনো ধরনের পরিবর্তন হয় না। আর এখানে দেখো একটা পার্ট, এটা নাম হচ্ছে ভেরিয়েবল পার্ট। তাহলে ভেরিয়েবল মানে কি, পরিবর্তনশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যয় হয় পরিবর্তন, এখানে একটা পরিবর্তনশীল। এখানে যে ব্যয় হচ্ছে সংস্থাপন ব্যয়, তার মধ্যে 2টা ব্যয় হচ্ছে কি, 2টা ব্যয় হচ্ছে, 2টা ব্যয় একসাথে যুক্ত এখানে অবস্থায় আছে। এর মধ্যে এই অংশটা হচ্ছে ভেরিয়েবল আর এই অংশটা কনস্ট্যান্ট। এটা কেন কনস্ট্যান্ট, কারণ 20 এর সাথে কোনো ধরনের সংখ্যা নাই, এই বিষয়ে কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু ফিক্সড। এরপর লক্ষ্য করো এখানে 200 এ, এখানে কিন্তু এই মানটা এর উপর ডিপেন্ড করতেছে। এ হচ্ছে আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত মান যেটা আমাকে বের করতে বলছে, পরিবাহী সাশ্রয়ী প্রস্থচ্ছেদ। তাহলে এই পরিবাহী সাশ্রয়ী প্রস্থচ্ছেদের উপরে কিন্তু আমার কি এই সংস্থাপন ব্যয়টা নির্ভর করে। তাহলে আমি যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের মানটা সাশ্রয়ী করতে পারি তাহলে কিন্তু আমার সংস্থাপন ব্যয়টা কি কমে যাবে। ওকে শিক্ষার্থীরা, আমার এর মানটা কিন্তু বর্গ সেন্টিমিটার বের করতে হবে। একটু লক্ষ্য করো, প্রতি একক শক্তির মূল্য 2.05 টাকা এবং সুদ ও অবচয়জনিত খরচ 15%। পরিবাহীর আপেক্ষিক রোধ দেওয়া আছে, সেটা কত, রো এর মান, রো ইকুয়ালস টু বলা আছে 2.75 × 10⁻⁶ ওহম মিটার। এইটুকু বলতে গেল। তাহলে আমার যে তথ্যগুলো দেওয়া ছিল তার কিছু অংশ এখানে পেলাম, আর কয়েকটা অংশ ছিল আমি সেটা লিখি নাই। এই যে চার্জ একটা অংশ ছিল, তারপরে এখানে একটা শক্তির মূল্য একটা ছিল, সেই অংশটা আমি লিখি নাই। এখন আমাকে কি কাজটা করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে সাশ্রয়ী প্রস্থচ্ছেদ নির্ণয় করতে হবে। এখন সাশ্রয়ী প্রস্থচ্ছেদ নির্ণয় করতে হলে ক্যালভিন কিন্তু একটা সূত্র দিয়েছিলেন। কি সূত্র, ক্যালভিনের সূত্র হচ্ছে, ক্যালভিন যে সূত্র বলছে সেটা হচ্ছে বার্ষিক
অবচয় জনিত খরচ, অবচয় জনিত খরচের পরিমাণ, বার্ষিক অবচয় জনিত খরচ কি হবে, সুদ ও বার্ষিক এনার্জি জনিত খরচ, অর্থাৎ বার্ষিক যে আমি এনার্জি ব্যবহার করছি সে এনার্জি জনিত খরচের পরিমাণটা কত, বার্ষিক এনার্জি জনিত খরচ সমান সুদ ও অবচয় জনিত খরচের সমান, জনিত খরচ। আমরা তাহলে কি বুঝলাম, আমরা বুঝলাম জাস্ট বার্ষিক এনার্জি জনিত খরচ আমি যে বের করতে পারি এবং বার্ষিক সুদ ও অবচয় জনিত যে খরচ সেটা বের করতে পারি, দুটাকে যদি আমি ইকুয়াল করি তবে কিন্তু আমি আমার মিতব্যয়ী যে প্রস্থচ্ছেদ সেটা আমি বের করতে পারবো। তাহলে আমার প্রথম কাজ থাকবে বার্ষিক এনার্জি জনিত অবচয় যে মানটা সেটা বের করা। শিক্ষার্থীরা, বার্ষিক এনার্জি জনিত যে অবচয় তার ফর্মুলাটা আমি লিখছি তোমাদের সুবিধার জন্য, যে বার্ষিক এনার্জি জনিত অবচয়। তাহলে এই যে বার্ষিক এনার্জি জনিত যে অবচয় এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে একটু দেখো, লক্ষ্য করো। এখানে ফর্মুলাটা হচ্ছে আই স্কয়ার আর, এটা একটা ফর্মুলা আই স্কয়ার আর। এখন আমার যদি প্রশ্ন বলা হচ্ছে 2 তার, তাহলে আমি এখানে কি দিব, 2। যদি আমার প্রশ্ন বলা হতো 3 তার বলতো তাহলে আমি এখানে 3 দিতাম। আমাকে প্রশ্নে যেটা বলা হবে আমি এখানে সামনে সেটা দিব। তাহলে আমার এই প্রশ্নে বলা হচ্ছে 2 তার, তা আমি সামনে কি দিলাম, 2 দিলাম। কেমন? এখন লক্ষ্য করো, এবং এই যে নিচে হচ্ছে আমি 1000 দ্বারা ভাগ দিব। কেন? কারণ 1000 দ্বারা ভাগ দেওয়ার অর্থ হচ্ছে এই যে অবচয়টা বা এই যে এনার্জিজনিত অবচয় সেটাকে আমি কিলোওয়াটে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম। ওকে, ইনটু এখানে হচ্ছে টাকার পরিমাণ। কিসের টাকা এটা? এটা হচ্ছে তোমার শক্তির মূল্য, বিদ্যুৎ শক্তির মূল্য। আমি টাকা লিখেছি, তুমি সহজে লিখতে পারো, এটা কি লিখবা, বিদ্যুৎ শক্তির মূল্য। তাহলে তোমরা কিন্তু এই শর্ট ফর্মুলাটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু তুমি এই কাজটা করতে পারবে। তাহলে বার্ষিক এনার্জিজনিত অবচয়ের সূত্রটা কি বললাম, এখানে হচ্ছে আই স্কয়ার, সংখ্যাটা কি, সংখ্যা হচ্ছে আমার এখানে যে পরিবাহী লাইন, সেই লাইনে কয়টা তার থাকবে সেটা এখানে বসবে। আমার এখানে 2 তার, তাই 2 বসিয়েছি, আর 1000 ইনটু বিদ্যুৎ শক্তির মূল্য। শিক্ষার্থীরা, আমি কি কি জানি, বিদ্যুৎ শক্তির মূল্য আমি জানি, সেটা কত টাকা, 2.05 টাকা। আমি এই আয়ের মান জানি, এই যে আয় ইকুয়ালস টু কত, 200। আমি এই 2 তো কনস্ট্যান্ট, একমাত্র জানি না কার মান, আর এর মান। আমি যদি এই আর এর মানটা বের করতে পারি তবেই কিন্তু মূলত আমি কি করতে পারবো, আমার যে এই বার্ষিক এনার্জিজনিত খরচের মানটা বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা একটা ফর্মুলা কি জানি, আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে R ইকুয়ালস টু রো L বাই A। এটা কিন্তু আমার সেই আর এর ফর্মুলা। আমি ইচ্ছা করে এই সূত্র দিয়ে কি করতে পারি, আর এর মানটা বের করতে পারি। তুমি R ইকুয়ালস টু ভি বাই আই লিখে যে ফর্মুলাটা আছে সেটাতে বের করতে পারবা না এখানে, কারণ এখানে শুধু ভোল্টেজ লাগবে আর এখানে কি কারেন্ট লাগবে। তাহলে তুমি এখানে ভোল্টেজ কোথাও খুঁজে পাচ্ছ না, তাহলে এই সূত্রতে সম্ভব না। তাছাড়া তোমার এখানে প্রশ্নে কি তারের যে আপেক্ষিক কি দেওয়া আছে, একটা রোধ দেওয়া আছে, সেই আপেক্ষিক রোধের মানটা কিন্তু বসাতে হবে, বসিয়ে তোমার কিন্তু কাজটা করতে হবে। তাহলে সূত্র কি, R ইকুয়ালস টু রো L বাই A। এখন দেখো রো এর মান কিন্তু তোমার জানা, রো এর মান কত, 2.75 ইনটু 10 টু দা পাওয়ার 6। এরপর দেখো L মানে দৈর্ঘ্য। এখন দেখো এখানে মিটার, প্রতি মিটারে সংস্থাপন পাই না, তাহলে আমার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে আমি সেটা মিটারে নিব। এখানে দৈর্ঘ্য কত একটু লক্ষ্য করো, 1 কিলোমিটার দীর্ঘ। তাহলে আমি এখানে লিখতে পারি L ইকুয়ালস টু 1 কিলোমিটার। এখন এটা আমি কিলোমিটারে রাখবো নাকি অন্য কোনো এককে নিয়ে আসবো, এখানে লক্ষ্য করো, বলা আছে এখানে A হলো বর্গ সেন্টিমিটারে। তাহলে A মানে কি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কিসে হবে, বর্গ সেন্টিমিটারে হবে, যার বিধে আমি দৈর্ঘ্যটাও কিসে নিব, সেন্টিমিটারে রূপান্তর করে নিব। তাহলে দৈর্ঘ্য ছিল 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি, 1 ইন্টু 1000 মিটার। এবার 1000 মিটার কি করব, 1000 মিটার মানে 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। তার মানে আমি লিখতে পারি এটাকে 10 টু দা পাওয়ার 5 সেন্টিমিটার। দৈর্ঘ্যটাকে আমি কেন সেন্টিমিটারে নিছি,
দৈর্ঘ্যটাকে সেন্টিমিটার নিচ্ছি এর জন্য কারণ আমাকে এখানে ক্ষেত্রফলের মানটা কিন্তু সেন্টিমিটারে ছিল, যার বিধায় আমি এটাকে সেন্টিমিটারে রূপান্তর করে নিলাম। মানটা একটু বসাই। এল এর মানটা হচ্ছে কত, এখানে বসে 10 টু দা পাওয়ার 5, আর নিচে দেখো এর মান, নিচে কার মান, এর মান। তাহলে এ যা আছে তাই থাকবে, কারণ এর মানে কিন্তু আমাকে বের করতে হবে, এর মান আমি জানি না। টোটাল ক্যালকুলেশন করলে এর মান আসবে 0.275, নিচে হচ্ছে এ। এটা কার মান বের করলাম, আমরা আর এর মান বের করলাম। আমরা কিন্তু এ আর বের করার জন্য কিন্তু এখানে বার্ষিক এনার্জিজনিত অবচয়ের মানটা বের করতে পারতেছিলাম না। যেহেতু আমি কি আর এর মানটা বের করে ফেলছি, তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে আমি এখন বার্ষিক এনার্জিজনিত যে খরচ সেই মানটা কিন্তু এখন বের করব। তাহলে আমি লিখতেই পারি 2 আয় এর মান কত, আয় কিন্তু 200 তারপরে স্কয়ার ইনটু আর রেজিস্ট্যান্সের মান এই মাত্র বের করলাম, সেটা হচ্ছে 0.275, নিচে হচ্ছে কি এ ছিল, তাই তো। আর এইটার নিচে কি আছে 1000, কারণ কি ওয়াটকে আমি কিলোওয়াটে নেওয়ার জন্য, ইনটু বিদ্যুৎ শক্তির মূল্য। বিদ্যুৎ শক্তির মূল্য প্রশ্নে কত দেওয়া আছে, 2.05 টাকা। এখন এরপর লাইন দেখো, এরপর হচ্ছে 2 ইনটু 200 স্কয়ার ইনটু 0.275, আর নিচে কি আছে এই মানটা কিন্তু নিচে চলে যাবে, এটা নিচে চলে যাবে, তার মানে 1000 এ নিচে চলে আসছে। উপরে আরেকটা জিনিস দেবো হবে, সেটা হচ্ছে কত 2.05। শিক্ষার্থীরা একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে যে আমি এই যে বিদ্যুৎ শক্তিটা ব্যবহার করছি সেটা কতক্ষণের জন্য ব্যবহার করছি, আমি কি একদিনের জন্য ব্যবহার করছি বা 1 ঘন্টার জন্য ব্যবহার করছি, আমি যতটুকু জন্য ব্যবহার করব তাই এখানে একটা এই যে আই স্কয়ার আর এর সাথে একটা কি দিতে হবে, টি দিতে হবে। এই সূত্রটা একটু সংশোধন করে নিও তোমরা, এর সাথে কি দিতে হবে একটা টি, টি মানে হচ্ছে সময়। তাহলে এখানে কি আমার কোথাও কোনো সময়ের কথা উল্লেখ আছে, এখানে কোনো সময়ের কথা উল্লেখ নেই বিধায় আমি ধরে নিব আমরা 1 বছরের জন্য হিসাব করছি। তাহলে ছোট হাতে টি ইকুয়ালস টু কত 1 ইয়ার, 1 বছর সমান কত 365 দিন, 365 দিন। আমি দিনকে একদম ঘন্টায় নিয়ে আসব, তাহলে 365 গুণ 1 ঘন্টা, একদিন সমান কত ঘন্টা 24 ঘন্টা, এই হচ্ছে আমার আওয়ার্স। তাহলে এটা যদি টোটাল ক্যালকুলেশন করে এবার আসবে 8760 আওয়ার্স। ওকে, তাহলে এই টি এর মানটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে বার্ষিক এনার্জিজনিত খরচ মোট কত সময়ের জন্য, তাই টিটা কিন্তু এখানে দিয়ে ফেলবে। তাহলে আমি যদি টি এর মানটা বসাই এখানে, তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি, এটুকু আর লাগছে না আমাদের। ওকে, তাহলে এটুকু আমি টি এর মানটা একটু বসাই, তারপর মূল্যটা বসাবো। টি এর মান ছিল কত 8760, আর মূল্যটা ছিল 2.05। ওকে, তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করো টি এর মানটা উপরে বসিয়ে নাও। টি এর মানটা ছিল 8760, টোটাল ক্যালকুলেশন করলে এর মান আসবে 39, 50, 76, আর নিচে হচ্ছে এ। তাহলে এইটাই হচ্ছে আমার বার্ষিক এনার্জি জনিত অবচয়ের মান। শিক্ষার্থীরা, এখন আমি সুদ ও অবচয় জনিত যে চার্জটা আছে সেটা বের করব। একটা জিনিস লক্ষ্য করো, বলা হয়েছে প্রতি মিটারে সংস্থাপন খরচ 200 এ প্লাস 20। এখানে বলছে প্রতি মিটারে খরচ এত, কিন্তু আমার লাইনটা কতটুকু, আমার লাইনটা হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি 1000 মিটার। তাহলে আমার 1000 মিটারে এই পরিবর্তনশীল ব্যয় কতটুকু সেটা আমি দেখি। তাহলে হচ্ছে কি বলবো 1 কিলোমিটার বা হচ্ছে 1000 মিটার। তাহলে 1000 মিটারে কি বের করবো আমরা, সুদ ও অবচয়জনিত খরচ বের করব। সুদ ও অবচয়জনিত খরচ। শিক্ষার্থীরা, এইটার যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমার এখানে যে পরিবাহী, সেই পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। এখন পরিবাহী দৈর্ঘ্য কিভাবে নিব, মিটারে না কিলোমিটারে, এটা কিন্তু নির্ভর করবে এখানে লেখা থাকবে। এখানে কি লেখা আছে সেইটা অনুসারে আমি কিন্তু এই মানটা নিব। আমাকে বলা হয়েছে এখানে প্রতি মিটারে, তাহলে পরিবাহী দৈর্ঘ্য আমি নিব হচ্ছে মিটারে, ইনটু আবার হচ্ছে এই যে পরিবর্তনশীল ব্যয় সেইটুকু, পরিবর্তনশীল ব্যয়। ওকে, পরিবর্তনশীল ব্যয় ইনটু আমার হচ্ছে চার্জের পরিমাণ, কতটুকু চার্জ বলা আছে 15%, তাহলে হচ্ছে চার্জ। তাহলে সহজে কিভাবে মনে রাখতে পারবে তোমরা, শুধু অবচয় খরচ পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী দৈর্ঘ্য আমার দেওয়া আছে কিলোমিটার, আমি কি কিলোমিটার নিব কিনা
ডিপেন্ড করবে আমার পরিবর্তনশীল যে ব্যয়টা আছে সেই ব্যয়টা আসলে মূলত কিসে দেওয়া। পরিবর্তনশীল ব্যয় বলা হয়েছে মিটার দেওয়া, তাই আমি পরিবাহী দৈর্ঘ্য কিন্তু মিটারে নিব। এখন পরিবর্তনশীল ব্যয়টুকু নিব। আচ্ছা, আমি কি টোটালটুকু নিব? না, আমি কিন্তু স্থির ব্যয়টুকু নিব না। আমি কোনটুকু নিব? শুধুমাত্র জাস্ট যেটা এর সাথে সম্পৃক্ত বা এর সাথে রিলেটেড সেই অংশ নেব, পরিবর্তনশীল অংশ নেব। এটা হচ্ছে চার্জ। চার্জ কত পার্সেন্ট? যত পার্সেন্ট তত পার্সেন্ট। ওকে শিক্ষার্থীরা, এই যে আমি সূত্রটা লিখলাম এটা কিন্তু স্বীকৃত কোনো সূত্র না, এটা জাস্ট তোমরা যাতে সহজে মনে রাখতে পারো তাই কিন্তু আমি সূত্রটা এভাবে লিখে দিচ্ছি। এটা কোনো স্বীকৃত সূত্র না, এটা কোনো বইতেও তোমরা এভাবে পাবে না। তাহলে পরিবাহী দৈর্ঘ্য কত? পরিবাহী দৈর্ঘ্য বলা হয়েছে 1 কিলোমিটার, আর সেটা নিতে হবে কিসে? মিটারে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার ইনটু পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল কোনটুকু? 200 এ ইনটু চার্জ। চার্জ কত পার্সেন্ট? 15%। তাহলে 15%। তাহলে 15% পরিবর্তে আমি আরেকভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি 15, নিচে লিখতে পারি 100। এটাই তো 15%। এখন দেখো আমরা যদি কেটে দেই তাহলে আমরা কি মানটা পাচ্ছি? আমরা মান পাচ্ছি এখান থেকে দেখো করো 2 শূন্য যদি কাটা যায়, 2 শূন্য কাটা, তাহলে মানটা কি পাবো? এখানে হচ্ছে 2000 ইনটু কত? 15। আর এখানে কিন্তু একটা এ আছে, তাই না? তাহলে এটা যদি করি তো টোটাল ক্যালকুলেশন করলে পাবো কত? 15 দুগুণে 30, অর্থাৎ 30,000 এ। তাহলে এটা হচ্ছে আমার সুদ ও অবচয়জনিত যে খরচটা, সেটা হচ্ছে এইটুকু। এখন শিক্ষার্থীরা আমরা সেই ক্যালভিনের সূত্র ব্যবহার করব। ক্যালভিনের সূত্র কি বলা হয়েছিল? ক্যালভিনের সূত্র বলা হয়েছিল সুদ ও বার্ষিক অবচয়জনিত খরচ যদি বার্ষিক এনার্জি জনিত খরচের সমান হয় তবেই কিন্তু আমি সাশ্রয়ী প্রসেসর পাবো। তাহলে আমরা একটু লিখি কি বলা হয়েছিল? সুদ ও অবচয়জনিত বার্ষিক যে খরচটা সেটা বার্ষিক এনার্জি খরচের সমান হতে হবে। তাহলে সুদ ও অবচয়জনিত বার্ষিক খরচের পরিমাণ আমরা বের করলাম। আমি একটু লিখি নেই যে কেলভিনের সূত্রানুসারে। কার সূত্র এটা? কেলভিনের সূত্রানুসারে। তোমরা কেলভিনের সূত্রানুসারে কেলভিনের সূত্রের প্রমাণটা কিন্তু দেখবে। সূত্রানুসারে আমি বলতে পারি যে আমার যে ছিল 30,000 এ, এটা ছিল কিন্তু বার্ষিক সুদ ও অবচয়জনিত চার্জ ইকুয়ালস টু এনার্জি জনিত খরচ। সেটা কত ছিল? এনার্জি কত ছিল? 395076 বাই এ। এখান থেকে দেখো আমি যদি কাজটা ক্যালকুলেশন করি, এই পাশে এ কে নিয়ে আসি আর গুণ করলে তাহলে কি হবে? 30,000 এ স্কয়ার সমান হচ্ছে 395076। সুতরাং এখান থেকে এর মান বের করতে হলে কি করতে হবে? 395076 কে ভাগ দিতে হবে কত দিয়ে? 30,000 দিয়ে। আর যে স্কয়ারটা এই জন্য একটা কি করতে হবে? এখানে রুট ওভার ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমি এর মানটা এখন পেয়ে গেছি, 3.628 সেন্টিমিটার স্কয়ার। এ মানে কি? পরিবাহী সাশ্রয়ী প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলে কিসে দেব? সেন্টিমিটার স্কয়ারে, কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছিল এ হলো বর্গ সেন্টিমিটারে দিতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমার এই পরিবাহী সাশ্রয়ী প্রস্থচ্ছেদের মান। তাহলে এটাই আমি অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা এইভাবে ইজিলিতেই তুমি কি করতে পারো? এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারো। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।